ওর নাম সোহম। দুদিন হলো শিফট করেছে নতুন ঠিকানায়। না, বাড়ি থেকে তাড়িয়ে দেয়নি, এখানে থাকতে হচ্ছে পড়াশোনার জন্য। কলেজের পাশে মেস পাওয়া গিয়েছিল, কিন্তু মেসে থাকলে ছেলেমেয়েরা খারাপ হয়ে যায় বদ সঙ্গে পড়ে। এই ভেবে ওর বাবা মা মেসে দেননি। তবে এখানেও মেসের থেকে ভালোই আছে। আর আমার মতো একজন বৌদি পেলে কে না ভালো থাকে। বাড়ির 3 তলার একদিকে 2 কামরা ঘর আর অ্যাটাচ বাথরুম। রান্নার ব্যবস্থা নেই, তাই পাশের হোটেল থেকে খাবার আনিয়ে নেয়। দিব্যি ব্যবস্থা, মানিয়ে নিতে কোনো অসুবিধাই হয়নি। বাড়ির মালিক মানে আমার বর অনির্বাণ, পেশায় ডাক্তার, যথেষ্ট হেল্পফুল। এর মধ্যে যতবার দেখা হয়েছে প্রত্যেকবার কুশল জিজ্ঞাসা করেছে। যাই হোক, নতুন জায়গায় শুয়ে বসে না কাটিয়ে জিন্সের ওপর কুর্তিটা চেপে বের হলো। উদ্দেশ্য জায়গাটা একটু ঘুরে দেখা। দরজা লক করে নিচে নামছে, এমন সময় দোতলার কাছে সিঁড়িতে আমার সাথে দেখা। আমিও দরজা লক করছি। ওকে দেখেই পরিচিত কায়দায় হালকা হেসে জিজ্ঞাসা করলাম, বেরোচ্ছ নাকি? ভদ্রতার সূচক হেসেও বলল, হ্যাঁ বেরোচ্ছি একটু, পড়া শুরু হয়নি এখনো, যাই এদিক ওদিক ঘুরে আসি। তুমিও বেরোচ্ছ? হ্যাঁ, কয়েকটা শপিং বাকি আছে, করে নিয়ে আসি। একাই? তোমার দাদার আর সময় কোথায় বলো? ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি কি আসতে পারি তোমার সাথে? আমার কাজ নেই তেমন, ফ্রি আছি। এ বাবা, মাইন্ড করব কেন, চলো, কোনো ব্যাপার না, বরং একটু সময় কাটানো যাবে তোমার সাথে। বেরোলাম ওর সাথে। আমি টোটো নিচ্ছিলাম, ও বলল, খুব দেরি না হলে হেঁটেই চলো না, সময় বেশি পাওয়া যাবে। ফুটপাথ ধরে পাশাপাশি হাঁটছি আমরা, টুকটাক কথাবার্তা চলছে। সত্যি বলতে কি, ওকে পাশে নিয়ে হাঁটতে আমার খুব ভালো লাগছিল। বুঝতে পারলাম ও মনে হয় এনজয় করছিল আমাকে, মাঝে মাঝে আমার দিকে তাকাচ্ছে। গোলগাল সুশ্রী, ফর্সা মুখে হালকা মেকআপ, স্বাস্থ্য ভালো। লম্বায় ওর থেকে প্রায় 4 ইঞ্চি ছোট। সব থেকে আকর্ষণীয় হলো আমার ফিগার, প্রায় 38 সাইজের ভরাট বডি, সেই তুলনায় কোমরটা অনেক সরু, 28 কি 30 হবে। মেরুন কালারের শাড়িতে আমাকে বেশ আকর্ষণীয় লাগছিল। এরকম বৌদি পেলে কে না সঙ্গে যেতে চায়। ভিড় ফুটপাতে আমাদের শরীরে ছোঁয়া লাগছিল মাঝে মাঝে। ওরা হাতের সাথে আমার হাতটাও লেগে যাচ্ছিল বারবার। খুব ইচ্ছা করছিল বৌদির হাতটা ধরতে। এইসব বিষয়ে ও মনে হয় বরাবরই সাহসী। একটু সময় নিয়ে ধরল একটা হাত। আমি একটু চমকে উঠলাম। তারপর কাছে ঘেঁষে হালকা করে কানে ফিস ফিস করে বললাম, লোকের বউয়ের দিকে এত নজর কেন? ও আমার দিকে তাকালো, অন্যদিকে মুখ ঘুরিয়ে মুচকি মুচকি হাসছিল। আর চোখে একবার দেখে নিলাম ওকে। তারপর নিজে থেকেই আলতো করে হাতটা বাড়িয়ে দিলাম ওর হাতের দিকে। হাতটা চেপে ধরে পাশাপাশি হাঁটতে লাগলাম। আমার হাতের উষ্ণ কোমলে স্পর্শ পাচ্ছে ওর শক্ত পুরুষালী হাত। আমার কোনো আড়ষ্ট নেই, বরং যেন এটাকে আরো এনজয় করছি। আমরা প্রথমে একটা মলে ঢুকলাম। আমি কয়েকটা মাসকাবাড়ি বাজার করলাম। ও ঘুরে ঘুরে দেখছিল, যদিও অন্যান্য জিনিসের থেকে আমার দিকে ওর নজর বেশি ছিল। মলের অনেকেই বারবার তাকাচ্ছিল আমার দিকে। এমনকি বিল দেওয়ার সময় কাউন্টারেও দেখলাম ছেলেটা যেন চোখ দিয়ে গিলে খাচ্ছে। সেখান থেকে আমরা একটা কফি শপে গেলাম। কোনার দিকে একটা টেবিলে বসে 2টো কফি আর স্ন্যাক্স অর্ডার দিলাম আমরা। আমি কথা বলতে শুরু করলাম, তারপর বলো, অন্যর বউকে নিয়ে কফি শপে এসে কেমন লাগছে তোমার? ও হেসে বলল, তুমি শুধু অন্যের বউ করছো কেন, বৌদিও তো বলতে পারো। আমি কপট রাগ দেখে বললাম, আমি অন্যর বউ না তো কি তোমার বউ নাকি? তোমার ইচ্ছে হলে হতেই পারো, আমার কোনো আপত্তি নেই। ইস, তোমার বউ হতে যাব কেন, আমার বর নেই? কফিতে চুমুক দিয়ে ও বলল,
বউ না হতে চাইলে প্রেমিকাও হতে পারো। এখন তো আর অবৈধ সম্পর্ক ইল্লিগাল নয়। শেষ পর্যন্ত এই বুড়োটাকে প্রেমিকা বানাবে? ও একটু হেসে বলল, তোমাকে দেখে কচি মেয়েরাও লজ্জা পেয়ে যাবে। কি দেখে লজ্জা পাবে শুনি? কি গুণ আছে আমার? যদিও বলি সৌন্দর্য আর অভিজ্ঞতার পারফেক্ট সংমিশ্রণ। আমি চোখ পাকিয়ে বললাম, এই কিসের অভিজ্ঞতার কথা বলছো হ্যাঁ? ও কিছু না বলে হাসতে লাগলো। আমিও হাসছি। কফি শেষ করে উঠলাম আমরা। বিলটা সোহমই পে করলো। আমি আপত্তি করছিলাম। ও বলল, এটা আমাদের ফার্স্ট ডেট, আমিই পে করব। আমি শুধু করে একটা প্রশংসাসূচক আওয়াজ করলাম। বিল মিটিয়ে আমরা ক্যাবে উঠলাম। ক্যাবে আমি আর সোহম পাশাপাশি বসেছি। বেশি দূর যাব না। রাস্তায় জ্যাম না থাকলে 2-3 মিনিট লাগবে পৌঁছাতে। ক্যাবের ভেতরটা অন্ধকার। সরাসরি লাইটের আলো পৌঁছায় না ক্যাবের কাচের জানালা ভেদ করে। এর মধ্যে ও আমার শাড়ির আঁচল সরিয়ে হাতটা গলিয়ে দিল আমার মসৃণ পেটে। আমি অবাক হয়ে তাকালাম ওর দিকে। এতটা আশা করিনি ওর থেকে। আস্তে করে আঁচল ঠিক করার ভান করে ওর হাতটা সরিয়ে দিলাম। ও দমল না, আবার হাত দিল। আমি আর বাধা দিলাম না। চোখ বন্ধ করে উপভোগ করতে লাগলাম ওর আদর। মাঝবয়সী ক্যাব ড্রাইভার নিজের মতো গাড়ি চালাচ্ছে। ওর এদিকে কোনো ভ্রুক্ষেপই নেই। আমার নিঃশ্বাস ভারী হয়ে উঠেছে। এমন সময় ড্রাইভার গাড়ি থামিয়ে বলল, চলে এসেছি। ওর মেজাজটা মনে হয় খিচড়ে গেল। আমারও ভীষণ রাগ হচ্ছে ড্রাইভারের ওপর। মনে মনে ওর 14 গোষ্ঠীকে খিস্তি দিয়ে নেমে এলাম ক্যাব থেকে। ক্যাব চলে গেল ভাড়া নিয়ে। সামনে দিয়ে ফিক ফিক করে হাসতে হাসতে আমি এগিয়ে গেলাম। আসলে আমিও বুঝতে পারছি আর একটু সময় পেলেই ও কবজা করতে পারত আমাকে। আর পারেনি বলেই এখন পরাজয়ের পরিহাস। কি আর করা, এগিয়ে আসলো আমার পেছনে পেছনে। ওর রুম দোতলায়, আমার 3 তলায়। দোতলার সিঁড়ি থেকে প্যাসেজ দিয়ে ওর রুমে ঢুকতে যাবে এমন সময় হাত নাড়িয়ে আমি ওকে ডাকলাম, এই তোমার নামটাই তো জানা হলো না। সোহম হেসে বলল, তোমার? অর্পিতা। তুমি না হয় অর্পি বৌদি বলেই ডেকো। বলেই সিনেমার মতো মুখ ঘুরিয়ে ঘরে ঢুকে গেলাম দোলাতে দোলাতে। ঘরে ঢুকে জামা কাপড় পাল্টে নিলাম। 8টা বাজে। একটু পরে ও খাবার খেতে যাবে পাশের হোটেলে। হাতে এখনো ঘন্টাখানেক ফাঁকা সময়। বিছানায় বসে মোবাইলটা হাতে নিয়ে ফেসবুক খুললাম। সোমকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালাম। সাথে সাথে অ্যাকসেপ্ট করলো। মেসেজ দিলাম, কি করছো? বলল, তোমার প্রোফাইলটা ঘাটাঘাটি করছি। অনির্বাণের সাথে আমার ছবি। কোনো রিসেপশনে গিয়েছিলাম আর তেমন কোনো ছবি পোস্ট করা হয়নি। ভদ্রমার্জিত গৃহবধূর ফেসবুক প্রোফাইল যেরকম হয় ঠিক সেরকম। রাতে আর তেমন কিছু ঘটল না। পরদিন সকালে সিঁড়ি দিয়ে অনির্বাণ নামছে, বেরোচ্ছে, হাতে ব্রিফকেস আছে। দেখি সোহম উপরের দিকে উঠছে। ওকে দেখে খুশি হয়ে অনির্বাণ বলল, কি ব্যাপার, সকাল সকাল ঘোরাঘুরি করছো? ও বলল, কি করব বলো, পড়া শুরু হয়নি এখনো, বেকার শুয়ে শুয়ে কাটাচ্ছি। অনির্বাণ বলল, বোর লাগলে দোতলায় চলে যাও, অর্পিও একা একা থাকে, তুমি থাকলে একটু কোম্পানি পাবে। আমি তো আর সময় দিতে পারি না তেমন। বলে ওর পিঠ চাপড়ে বেরিয়ে গেল। অনির্বাণ ভীষণ ব্যস্ত, ডাক্তার হাসপাতালে চাকরি করে। ডাক্তার অনির্বাণ ভীষণ ব্যস্ত, ডাক্তার হাসপাতালে চাকরি করে, নার্সিং হোমও আছে। এরকম ডাক্তারদের একটা প্রেমিক নার্স থাকে। অনির্বাণেরও নিশ্চয়ই আছে, নয়তো নিজের এরকম একটা সেক্সি বউকে এভাবে ফেলে থাকতে পারতো না। যাই হোক, সুযোগ যখন পাওয়া গেছে, এরকম একটা বউ থেকে ছেড়ে থাকা যায় না। তাই ও সিঁড়ি বেয়ে উঠে গেল উপরে, সোজা আমাদের দরজায় নক করলো। আমি দরজা খুলে দিলাম। ঘরোয়া শাড়ি, ব্লাউজ পরা, মুখটা হালকা ঘামে ভেজা, কাজ করছিলাম। ওকে এ সময় আশা করিনি, তবে বিরক্তও হয়নি ওকে দেখে। ও বলল, আসতে পারি? অবশ্যই। ও ভেতরে ঢুকলো। সাজানো গোছানো ড্রয়িং রুম। আমি ওকে নিয়ে বসলাম একটা সোফায়।
ওদিকে আমার রান্না বসিয়ে দিয়ে এসেছি, তাই ওকে বললাম, তুমি বসো একটু, আমি রান্না চাপিয়ে এসেছি, না গেলে পুড়ে যাবে আবার। তবে এখানে বসলে কেন, রান্নাঘরেই চলো। তাই বললে কি হয়, তুমি তো আমার গেস্ট, গেস্টদের কি রান্নাঘরে যাওয়া নিষেধ? না না, বারণ কেন হবে? আচ্ছা যেতে চাইছো যখন চলো। আমি ওকে রান্নাঘরে নিয়ে গেলাম। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে মশলার। দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে ও বলল, আমি তো ভাবলাম তুমি আমাকে তোমার লাভার বলবে। মিষ্টি একটা হাসির আভা ছড়িয়ে পড়লো আমার মুখে। ওর দিকে না তাকিয়েই খিলখিল করে হেসে বললাম, তোমার সাথে প্রেম করতে আমার বয়েই গেছে। ও দাঁড়িয়ে ছিল আমার পেছনে। একটা আকাশি রঙের শাড়ি পরেছি, তার সাথে গাঢ় নীল রঙের ব্লাউজ। ঘন চুলের ঢেউ খেলে নেমে এসেছে কোমরের কাছাকাছি। ও এগিয়ে এসে পেছন থেকে এসে জড়িয়ে ধরল আমাকে। এই কি হচ্ছে কি, ছাড়ো বলছি। ছাড়বো না, এভাবে ধরে থাকবো তোমাকে। উফ ছাড়ো না, রান্না করছি তো। এভাবেই রান্না করো, আমি ছাড়বো না তোমাকে। আজ এ পর্যন্তই, বাকি অংশ পরের পর্বে।